নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা এবং সঙ্গে রয়েছি আমি লাবণ্য। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। ক্যান্সার বিশ্ব জুড়ে এটা মারণ ব্যাধির আরেক নাম এবং মহামারী বললেও আজকে 2025-এ দাঁড়িয়ে একটু অত্যুক্তি হবে না। তার কারণ ক্রমবর্ধমান হারে এই রোগ এবং এই রোগের আক্রান্ত রোগীদের সংখ্যা শুধু ভারত নয়, গোটা বিশ্ব জুড়ে বেড়ে চলেছে। এবং আজকের আমাদের আলোচনার বিষয়টা কিন্তু মূলত অর্গান স্পেসিফিক ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা পেয়ে গেছি আজকে দুজন বিশেষজ্ঞকে। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর শ্রেয়া ভট্টাচার্য, হেড অ্যান্ড নেক অঙ্কো সার্জন, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়ার পক্ষ থেকে, এবং আমার ডান দিকে রয়েছেন ডক্টর পারমিতা রয়, গাইন্যাক অঙ্কো সার্জন, মণিপাল হসপিটালস, ঢাকুরিয়ার পক্ষ থেকে। অনেক অনেক স্বাগত জানাই আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা অর্গান স্পেসিফিক ক্যান্সারের একটা উত্তর খোঁজার চেষ্টা করছি, কারণ ক্যান্সার সম্পর্কে আজকাল সাধারণ মানুষকে আর বলে দিতে হয় না। খুব কম বেশি যারা আক্রান্ত হয়েছেন, যারা নিকট আত্মীয়কে আক্রান্ত হতে দেখেছেন এবং যারা হয়তো শুনেছেন শুধু, তারাও আজকাল কম বেশি ক্যান্সার নিয়ে অনেক কিছু জানেন। কিন্তু এই রোগ পার্টিকুলারলি শুধুমাত্র ইন্ডিয়া নয়, গ্লোবালিও র্যাপিডলি রেস করছে। তবে ম্যাম, আপনার কাছ থেকে স্পেসিফিক্যালি জানতে চাইবো, কি মনে করেন আপনি, হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস যেটার জন্য গ্লোবালি এবং ইন্ডিয়াতেও এই রোগ এইভাবে বেড়ে চলেছে? ক্যান্সার প্রেজেন্টলি ইজ এ গ্লোবাল এপিডেমিক। Obviously it's a matter of concern. এখন যদি আমি আমার অর্গান স্পেসিফিক ফিল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সারের ব্যাপারে কথা বলি, তাহলে the reasons for global increase are separate from what we are seeing in the Indian subcontinent. Globally in the West, HPV associated, HPV is a virus, human papilloma virus associated oropharyngeal cancer. That is the reason for this increased incidence. Whereas in the Indian subcontinent, we don't get much of this HPV associated disease in the oropharynx. The reasons are the rampant use of tobacco and alcohol. Tobacco যেটা আমরা সব জায়গায় দেখি সেটা স্মোকিং, but which is very much particular to the Indian subcontinent is chewing tobacco in the form of pan, gutka, jarda, khani, masala and so on. একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও আসবে, যেহেতু আপনি একজন গাইন্যাক অঙ্কো সার্জন। গাইন্যাক মানেই একটা স্ত্রী রোগের সঙ্গে এটা হাইলি অ্যাসোসিয়েটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের ক্ষেত্রে কোন কোন অর্গানে এটার প্রভাব সব থেকে বেশি পড়ে এবং ইন্ডিয়ান মহিলা বা ভারতীয় নারীদের মধ্যে কি কিভাবে এটাকে আপনি বেশি লক্ষ্য করেন? গাইনির ক্যান্সার বলতে আমরা কি বুঝি? প্রথম যেটা হয় যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমরা মোটামুটি একটু জানি। সার্ভিক্স মানে জরায়ু মুখের ক্যান্সার। তারপরে কি কমন হলো যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে যেটা ইউট্রাস বা জরায়ুর ভেতরে যে লাইনিংটা থাকে তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, তো তার ক্যান্সার। আর একটু রেয়ার ক্যান্সার হলো সেটা হলো সার্কোমা, যেটা হলো জরায়ুর মাসেলের ক্যান্সার। আরও কিছু ক্যান্সার আছে যেগুলো হলো ওভারি ক্যান্সার, অর্থাৎ ডিম্বাশয়ের ক্যান্সার, যেটা কিন্তু ডেডলিয়েস্ট, কারণ এটা খুব অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে। আর কিছু গাইনোকোলজিক্যাল ক্যান্সার বলতে কি বুঝি, সেটা হলো জেনিটাল এরিয়ার ক্যান্সার, মানে ভালভাল ক্যান্সার, ভেজাইনাল ক্যান্সার, এগুলো। তো মোটামুটি এই সমস্ত ক্যান্সারগুলোই আমরা গাইনি অঙ্কর মধ্যে ইনক্লুড করি। তার মানে খুব সহজ করে বলতে গেলে যে কোনো নারীর অঙ্গের মূলত ওভারি, রিপ্রোডাক্টিভ অর্গানের যে ক্যান্সার, যে অর্গানগুলো, সে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা অবশ্যই। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট এই বিষয়টা, আপনি বলছেন যে আমরা প্রথমে হেডেক নিয়ে কথাটা শুনে কি ভাবছি যে গলা, মাথা, ঘাড় এইখানে, কিন্তু ব্যাপারটা তার ভেতরেও অনেকটা গভীরে, সেটা হচ্ছে ওরালিও অনেকটা, যেটা আপনি হাইলাইট করতে চাইলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট কিভাবে ব্যাপারটা এক্সিকিউট করা হয়? So organ specific treatment is a very personalized treatment which is given to a cancer patient depending on the uniqueness of the organ from which the cancer is arising. যদি আমি head and neck ক্যান্সারের ব্যাপারে কথা বলি, সো যেমন উনি বললেন, it is not just the neck, it is the oral cavity, যেটা মুখের ক্যান্সার, জিভ হলো, ঠোঁট হলো, গাল, তালু, তাছাড়া ভয়েস বক্স, নোজ, প্যারানেজাল সাইনাসেস, ইভেন টেম্পোরাল বোন ম্যালিগনেন্সিস, থাইরয়েড ক্যান্সার্স, any lump in the neck, salivary gland cancers, they all come under the realm of head and neck cancer. So organ specific
is it depends on a collaborative effort of multidisciplinary specialists like us, advanced diagnostic tools, advanced surgical, radiation, chemotherapeutic techniques, good rehabilitation. The aim is ultimately to ensure good outcomes both oncologically and functionally and improve the patient's quality of life. গাইনাকের ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে হলো যে একজন নারী তিনি তার রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে খুব সেন্সিটিভ থাকেন এবং আজকালকার দিনে আমরা দেখতে পাই যে খুব আর্লি স্টেজেই মেয়েদের নানা রকম গাইনাক সমস্যা যেমন পিসিওএস, পিসিওডি, এগুলো তো আর্লি ডিটেকশন একটা হয়েই থাকে এবং এটার কোনো এজ বারও নেই সেই অর্থে, মানে খুবই আর্লি স্টেজে এগুলো হয়ে থাকে। কিন্তু একটা মানে সামান্য সমস্যা, এটা তো খুবই মানে মাইল্ড একটা প্রবলেম আমরা বলতে পারি, মেয়েদের প্রায় 100 জনের মধ্যে 90 জনেরই এখন বোধহয় ডিটেক্টেড হয়। সেইটার থেকে এই ধরনের ম্যাসিভ ক্যান্সার একটা গ্রোথ হওয়ার যে জায়গাগুলো, সেই জায়গায় এই অর্গান স্পেসিফিক ট্রিটমেন্টের আউটকামটা কি? খুব ভালো প্রশ্ন একটা, যে অনেকেরই থাকে যে কোন সময় ডাক্তারের কাছে যাব, মানে এই সমস্যা তো অনেকেরই হয়। এখন যেমন পিসিওডি বলি, অ্যাকচুয়াল কথাটা হয়তো পিসিওএস, মানে এটা একটা সিনড্রোম। তো এটা তো মানে বলতে গেলে 90% ইয়াং ফিমেলদের মধ্যে দেখাই যায়, ঠিক আছে। এটা হয়তো আমরা এখানে 3 জন আছি, তার মধ্যেও আমাদের কারোর না কারোর আছে, ঠিক আছে। এরকমই আরও কিছু কিছু সিমটম হয় যে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, যে একটু পিরিয়ড একটু হেভি হচ্ছে। তো মানুষ কখন ভয় পাবে, কখন যাবে একজন গাইনি অনকোলজিস্টের কাছে? তো কিছু কিছু সিমটম যেমন হলো, একটা হলো যে পোস্ট মেনোপোজাল ব্লিডিং, মানে 1 বছর ধরে মাসিক বন্ধ আছে, তারপরে হঠাৎ 1 ড্রপও যদি ব্লিডিং হয়, সেটাও কিন্তু সাসপিশিয়াস। তখন কিন্তু একজন অনকোলজিস্টের কাছে আসা উচিত, তার একটা বায়োপসি দরকার। এমন নয় যে ঠিক আছে একবারই তো হয়েছে আবার 1 বছর দেখি, এরকম কিন্তু নয়। তো দ্যাট ইজ মতলব এখানে কিন্তু কনসার্ন হতে হবে। আবার 1 বছরটা হয়তো মেক ইট টু লেট। হ্যাঁ, ইয়েস, যখন 1 বছর মাসিক বন্ধ আছে তখন আমরা বললাম এটা মেনোপজ অ্যাটেন্ড করেছে পেশেন্ট, ঠিক আছে। তারপরে যদি কখনো কোনো ব্লিডিং হয়, 1 ড্রপ ব্লিডিং হলো, সেটা কিন্তু সন্দেহজনক। কিংবা মনে করুন কারোর বয়স যদি মোর দ্যান 40 ইয়ার্স, তার খুব হেভি ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, কিংবা অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, পিরিয়ডের মাঝে মাঝেও কখনো কখনো স্পটিং হচ্ছে, এগুলোও কিন্তু কনসার্ন। এমন নয় যে ঠিক আছে আমি একজন গেলাম, উনি বললেন যে অপারেশন করে দিতে হবে। তখন যদি দেখা যায় ক্যান্সার, তখন কিন্তু মানে ইটস আর নট আ কারেক্ট মেথড অফ ট্রিটমেন্ট, তখন কিন্তু আবার অপারেশন করতে হতে পারে। তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য মানে ডাইরেক্টলি গো ভিজিট আ গাইনি অনকোলজিস্ট এরকম টাইমে। কিংবা কারোর পারসিস্টেন্ট একটা হোয়াইট ডিসচার্জ হয়েই যাচ্ছে, ঠিক আছে, নন হিলিং একটা আলসার আছে প্রাইভেট এরিয়াতে, খুব বেশি মানে ওখানে চুলকুনি, একটা প্রুডাইটাস এরকম একটা প্রবলেম হচ্ছে, কিংবা একটা হোয়াইট লিশন আছে, এই সমস্ত কিছুই কিন্তু ক্যান্সারের দিকে ইঙ্গিত করতে পারে। এগুলো মানেই ক্যান্সার নয়, কিন্তু এগুলো যদি হয় একজন অনকোলজিস্টের কাছে ভিজিট করা উচিত, সেগুলো মানে প্রপার ইনভেস্টিগেশন দরকার সেগুলো। তার মানে we can consider all this kind of symptoms as a early marker, yes, early sign. আচ্ছা, তো সেই একই প্রশ্ন আপনার কাছেও একটু যাব যে কি কি হতে পারে আর্লি সিমটমস যেগুলো অ্যালার্মিং আমরা কনসিডার করতে পারি, বা যেগুলো দেখার পর বা একটু কিছুদিন মনিটর করার পরই আমার মনে হতে পারে একজন জাস্ট নর্মাল ডক্টর কাছে গিয়ে আমি একটু ওষুধ খেয়ে চলে এলাম তা নয়, উই নিড আ স্পেশালিস্ট এবং একজন অঙ্কো সার্জনের কাছেই যাওয়া উচিত আমার। Right. So head and neck cancer, যেটা আমি বললাম, majority of our OPD attendance is oral cavity. So একটা non healing ulcer, সেটা যেখানে মুখের ভেতরে, যেটা you have taken 2 weeks of conservative treatment, আপনি জাইটি লাগিয়েছেন কিন্তু এটা ঠিক হচ্ছে না, ill fitting dentures, suddenly একটা dental extraction পরে tooth socket heal হচ্ছে না, any bleeding from the mouth। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনাকে সরি টু ইন্টারাপ্ট ইউ, মানে আমরা অনেক সময় টুথ এক্সট্রাকশন তো আমাদের এল্ডার এজেও করতে হয় বা ইয়াংদের অনেক সময় করতে হয়, আমরা দেখি থার্ড মোলারও অনেক এজেড লোকজনদের দাঁত এক্সট্রাকশনের একটা জায়গা থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা টুথ এক্সট্রাকশনও একটা সাইন হতে পারে। নন হিলিং সকেট ফলো, আমরা কি করি, দাঁত বের করার পর within a week the whole thing heals, but if it is not healing, you know, there is an ulcer there which is, you know, bleeding, or it is causing pain, the pain is radiating to your ear, সেক্ষেত্রে অনেক সময় বলে না যে ডায়াবেটিক পেশেন্টদেরও তো হিল হতে একটু টাইম লাগে। ইয়েস অফ কোর্স দিস আর টেল সাইন্স, এগুলো আছে মানেই যে ক্যান্সার এটা একদমই আমরা বলছি না, বাট দিস ওয়ারেন্টস ফার্দার ইভ্যালুয়েশন বাই আ ট্রেন্ড পার্সোনাল। দেখুন, আমি অনকোলজিস্টও বলবো না, আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার আমাদের যেমন ডেন্টাল প্র্যাকটিশনার্স হলো, ENT সার্জনস হলো, ইভেন দেন ফর দেম অলসো টু স্ক্রিন দিস পেশেন্টস, অ্যান্ড দেন দে ক্যান বি আলটিমেটলি রেফার টু অ্যান অনকোলজিস্ট। সিমিলারলি
ইউনিল্যাটারাল নাক বন্ধ, একদিক থেকে নাক থেকে ব্লিডিং, সোয়ালোয়িং ডিউরিং গেলার সময় কোনো টাইপের পেন বা ইফ দ্যার ইজ এনি অবস্ট্রাকশন, change in voice. Smokers যেমন laryngitis is very common, they'll take antibiotics over the counter and it will subside, but if it is not happening and it is happening again and again, so these are the telltale signs where you should consider a medical practitioner. What are the common risk factors associated with this kind of cancers? I mean, lifestyle একটা ফ্যাক্টর যেটা আপনি মোটামুটি বললেন যে হ্যাঁ কারোর যদি ভীষণ রকম হ্যাবিট থাকে, চুইং টোব্যাকো, স্মোকিং অ্যান্ড টেকিং অ্যালকোহল অ্যান্ড অল, সেগুলোতে একটা মেজর কি ফ্যাক্টরস রয়েছে। এছাড়াও কি অন্য কোনো লাইফস্টাইল ফ্যাক্টর হিসেবে কাজ করে নাকি যাদের হয়তো সেটা নয়, হয়তো খুব ডিসেন্ট একটা লাইফস্টাইল, একেবারে 10টা 5টা 9 to 5 জব করে, নর্মাল লাইফস্টাইল, নর্মাল খাওয়া দাওয়া, কিন্তু তারপরেও এরকম তো এক্সেপশন থাকেই যাদের এই রোগ হয়তো হয়েছে, সেক্ষেত্রে কি জেনেটিক ফ্যাক্টরটাও একটা মানে কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে? ইয়েস, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। এখন যেটা আমি বলতে চাই যে সবাই যারা ড্রিঙ্ক করছে তাদের তো ক্যান্সার হচ্ছে না, সবাই যারা স্মোক করছে তাদের তো হচ্ছে না। সো উই নেভার ইউজ দ্য ওয়ার্ড দ্যাট দিস আর দ্য কজ, উই সে দ্যাট দে আর ইমপ্লিকেটেড ইন দ্য etiology, they may be, okay, but definitely other genetic syndromes, Fanconi's anemia, dyskeratogenesis congenita, family history, these are predisposing factors. But again, in the Indian subcontinent, tobacco and alcohol, more so chewing tobacco, is the primary etiological concern for us. যেটা আমি বললাম, they come in very easily accessible, আবার পাড়ার দোকানে পেয়ে যাবো, the packaging is very attractive, golden color, sort of sachets, and these young and adolescents, 10-15-year-old kids, they go get attracted and they ওখান থেকে 50 years যতদিন ওরা they are reaching that age, it gives a sufficient time for the cancer to also manifest. So that is a big problem in our country. সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাম আপনাকেও একই প্রশ্ন একটু করতে ইচ্ছে করছে যে আপনি যেহেতু গাইনাক অঙ্কো সার্জন, সেই জায়গায় দাঁড়িয়ে আমার লাইফস্টাইল কি আমার এই ধরনের রোগকে কিছুটা হলেও প্রিভেন্ট করতে পারে, নাকি জেনেটিক ফ্যাক্টরসও কিছুটা হলেও এখানে একটা মেজর রোল প্লে করে? যেমন ডক্টর শ্রেয়া ওনার ক্ষেত্রে একবার মেনশন করলেন যে এইচপিভি ভাইরাস, তো সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে এটা কিন্তু 90% কেসেসেই এটাই মেন কজ। তো এইচপিভি একটা ভাইরাস, ঠিক আছে, তো তার কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে, ঠিক আছে। মেনলি সেটা কি হয় যে মাল্টিপল পার্টনার, আর্লি ম্যারেজ অ্যান্ড মাল্টিপল চাইল্ড বার্থ, এগুলো সেই জন্য ইন্ডিয়ার মতো দেশের ক্ষেত্রে যেটা একটু লোয়ার সোশিও ইকোনমিক স্ট্র্যাটার মধ্যে এই রোগটা মেন কমন। তো এর কিছু প্রিভেন্টিভ উপায়ও কিন্তু অলরেডি আছে, যেটা নিয়ে হয়তো আমরা পরে বলবো, যেমন এইচপিভি ভ্যাকসিনেশন অ্যান্ড এভরিথিং। আর আপনি আরেকটা যেমন বললেন যে জেনেটিক ফ্যাক্টর, তো এখানে মেন উঠে আসছে কিন্তু ওভারিয়ান ক্যান্সার। তার মধ্যে 15 to 20% কেসেস অফ ওভারিয়ান ক্যান্সার কিন্তু জেনেটিক্যালি রিলেটেড। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন অ্যাঞ্জেলিনা জোলি, আমরা জানি যে উনি কিন্তু বাইল্যাটারাল উফোরেক্টমি অ্যান্ড ম্যাস্টেক্টমি করেছেন, কারণ ওনার ফ্যামিলির হিস্ট্রি আছে যে ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার, তো ওটা জেনেটিক্যালি লিঙ্কড। তো সেরকমই ও অ্যাডভান্স ওভারিয়ান ক্যান্সার কিংবা যে কোনো মানে হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার, সেটা 15 to 20% চান্স থাকে ওটা ফ্যামিলিয়ার লিঙ্কড, মানে তার ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার কিংবা ওভারিয়ান ক্যান্সার কিংবা প্রস্টেট ক্যান্সার, আরও কিছু কিছু এরকম ক্যান্সারের হিস্ট্রি থাকতে পারে। সেই জন্য যে কোনো ওভারিয়ান ক্যান্সার পেশেন্টেরই কিন্তু আমরা জেনেটিক টেস্ট করি। সেক্ষেত্রে আর্লি ডিটেকশন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যাদের হয়তো ফ্যামিলি হিস্ট্রিটা রয়েছে এবং খুব স্ট্রং হিস্ট্রি রয়েছে, কি কি প্রিকশনস তারা নিতে পারে? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন এটা, যে প্রিকশন কি, প্রথমে আগে যে মানে আমার মায়ের আছে বলে কিংবা আমার দিদির আছে বলে আমার থাকবে এরকম কিন্তু নয়, তাহলে ভয় পাবো না, না ভয় মানে তাকে টেস্ট করতে হবে, ঠিক আছে। যদি মনে করুন যে আপনার, আমি কি বললাম যে যদি কোনো ওভারিয়ান ক্যান্সার পেশেন্ট আসে, তারা মানে আমরা তাদের জেনেটিক টেস্ট করবই। তো তার যদি BRCA1 আর BRCA2 পজিটিভ আসে, যেটা আমরা মোটামুটি জানি একটা BRCA ব্যাপার যে ব্রেস্ট অ্যান্ড ওভারির সাথে, তখন কিন্তু তাদের ছেলে মেয়ে কিংবা তার বোন এদেরকেও করতে হবে। এবং তাদের পজিটিভ এলে কিছু প্রিভেন্টিভ আছে, কিছু সার্জিক্যাল মেথড আছে, যেমন ওভারিটাকে রিমুভ করে দেওয়া আফটার ফ্যামিলি কমপ্লিশন অবভিয়াসলি, অ্যান্ড কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল কন্টিনিউ করা, অ্যান্ড আনাদার সাম লাইফস্টাইল মডিফিকেশন, এগুলো আছে। হেড অ্যান্ড নেক ক্যান্সার, যেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করছি, এবং তার সঙ্গে একটা গাইনাক অঙ্কো সার্জনেরও আমরা ওপিনিয়ন নিচ্ছি যে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কী কী প্রিকশনস থাকে, লাইফস্টাইলে কী কী চেঞ্জেস আনতে পারি। কিন্তু এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে টিপিক্যালি ডায়াগনোসড হওয়ার পর কোনটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে? মানে ক্যান্সারের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আর্লি ডিটেকশন সবসময় একটা রে অফ হোপ নিয়ে আসে পেশেন্টের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আর্লি ডিটেকশন যদি হয়ে যায় কারুর, তাহলে কি সার্জারির পথে যেতেই হবে, নাকি স্পেসিফিক্যালি কোনো মানে
ওরাল মেডিসিন ট্রিটমেন্ট বা অন্য কিছু দিয়ে, মানে আপনি যদি একটু ডিটেলটা বলেন, মানে রেডিওলজি এবং প্যাথোলজির ভূমিকাটা কি এখানে? সো যখনই আমরা ক্যান্সার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টের কথা বলি, there are 3 steps to it. First is diagnosis, staging and then treatment. Diagnosis এর 2 main pillars are oncopathology and oncoradiology. Pathology যেটা হলো বায়োপসি, ওখান থেকে যেটা সাসপিশিয়াস এরিয়া, ওখান থেকে একটা টিস্যু পার্ট নিয়ে ওটাকে টেস্ট করা হয় টু আ সার্টেন, মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয় টু নির্ধারিত করার জন্য যে এটাতে ক্যান্সারাস সেলস আছে কিনা, একদম সেটা। আর দেন অফকোর্স ইউ হ্যাভ রেডিওলজি ডিপেন্ডিং অ্যাগেন দ্য ইম্পর্টেন্স অফ অর্গান স্পেসিফিক, যেটা হয়তো ডক্টর পারমিতা করবে সেই স্ক্যান হয়তো আমি করব না, বা যেটা আমি করব হয়তো উনি করবেন না। আমাদেরও যেখানে বনি ডিটেল বেশি দরকার ওখানে আমরা সিটি স্ক্যান করি, যেখানে সফট টিস্যু ডিটেল ভেরি ইম্পর্টেন্ট ওখানে এমআরআই করি। সো মোটামুটি এইগুলো নিয়ে, তাছাড়া স্পেসিফিক টেস্ট হয় যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যে এইচপিভি অ্যাসোসিয়েটেড ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ওখানে P16 IHC করতে হয়, যেটা বায়োপসির ওপরেই করা হয়। ইট ইজ অ্যান অ্যাডিশনাল মার্কার which is done over the biopsy. তারপরে পেট স্ক্যান ইজ এ মেটাবলিক ইমেজিং, যেটা হোল বডি স্ক্যান করা হয়। হেড এন্ড নেকের কেসে, জেনারেলি অ্যাডভান্সড কেসে উই সামটাইমস রিকমেন্ডেড টু দ্য পেশেন্ট। এটা হলো আমি স্টেজটা নির্ধারিত করলাম যে এটা স্টেজ 1 না 2, which are normally known as early stages, কি 3 or 4 which is known as advanced stages. So head and neck treatment, if I talk about head and neck cancer, is essentially a surgical disease. Even I won't say that oral cavity cancer, যেটা আমাদের maximum head and neck bulk form করে, that is essentially a surgical disease. So যদি early stage হয়, then we have to remove the cancer with margins all around in all 3 dimensions. এটাই যদি অ্যাডভান্স স্টেজ হয়, আমাদের সার্জারি লাগে, তার সঙ্গে অ্যাডজুভেন্ট থেরাপি লাগে, which is radiation therapy. Chemotherapy is used only in selected cases. এটাই যদি আমরা larynx ক্যান্সারের কথা বলি, it's a functional organ, it is your voice box. Right. So we have a very high threshold for removal of the larynx. So the concept of organ preservation works there. ওখানে until unless it is stage 4, যে অসুখটা কার্টিলেজটাকে ইরোড করে বাইরে বেরিয়ে গেছে, up till that আমরা যতখানি পসিবল নন সার্জিক্যাল মোডালিটি ইউজ করি। থার্ডলি যেমন থাইরয়েড ক্যান্সার, দ্যাট ইজ নো আদার ট্রিটমেন্ট অ্যাপার্ট ফ্রম সার্জারি। সো अगेन ইভেন ইন অর্গান স্পেসিফিক ডিফারেন্ট সাবসাইডার হিসাবে আবার ট্রিটমেন্ট চেঞ্জ, মানে সব অর্গানের ক্ষেত্রেই যে ইনিশিয়ালি সার্জারিতে যেতে হবে ওইভাবে বলা যায় না। মানে এখানেই অর্গান স্পেসিফিক আলোচনাটা হয়তো আমাদের একটা মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছে, যে আমরা আলোচনার মধ্যে দিয়ে এটা ফুটিয়ে তুলতে পারলাম আমাদের দর্শক বন্ধুদের কাছে, যে প্রত্যেকটা অর্গানের একটা নিজস্ব নিড আছে, এবং আপনার পার্টিকুলার কিছু সেন্সিটিভ অর্গান, কিছু অর্গান আপনার ওরাল, কিছু অর্গান আপনার হেড এন্ড নেকে, সেগুলোর আলাদা আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে যদি সেখানে আর্লি স্টেজে বা একটু অ্যাডভান্স স্টেজেই ক্যান্সারটা ডিটেক্ট হয়। এই একই প্রশ্ন একটু ম্যামের কাছে আসবো। পারমিতা ম্যাম, আপনি যদি বলেন, ধরুন আর্লি স্টেজে একজন গাইনোকোলজি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে না, তিনি হয়তো কনসিভও করেছেন, কিন্তু ডিউরিং হার সার্জারি বা পোস্ট হার সার্জারি তার মধ্যে এমন একটা কোনো সিমটম দেখা গেল যেখানে হয়তো বোঝা যাচ্ছে যে তার একটা ম্যালিগনেন্সির চান্স আছে, বা তার কোনো রিপ্রোডাক্টিভ অর্গানে এরকম কিছুর একটা আর্লি সিমটম দেখা দিচ্ছে, তিনি হয়তো মাও হয়ে গেছেন, সেক্ষেত্রে তার কি কি করণীয় বা কি কি প্রসেসে তিনি এগোতে পারেন? আপনি যেটা আমি বুঝলাম, আপনি বলতে চাইছেন যে মানে অলরেডি ওনার ফ্যামিলি কমপ্লিট, ঠিক আছে, সামহাউ বিকজ অফ অন্য কোনো একটা কারণের জন্য হয়তো ওনার একটা সার্জারি হয়েছে কিংবা একটা বায়োপসি হয়েছে, এবং মেবি হয়তো মায়োমেক্টমি হয়েছে, কিংবা কোনো একটা মানে ইউট্রাস পুরোটা বাদ যায়নি, কিংবা মানে জরায়ু পুরোটা বাদ যায়নি, কিছু পার্ট অফ একটা টিউমার শুধু বাদ গেছে, তারপরে সেটাতে ক্যান্সার পাওয়া গেছে, কিংবা তারপরে ওনার প্রবলেম হচ্ছে এবং কন্টিনিউয়াস একটা পারসিস্টেন্ট প্রবলেম হচ্ছে, তাহলে সেটা কিভাবে করব? তো সেটাও আবার কিন্তু মানে গোড়া থেকেই শুরু করতে হবে, এমন মাঝখান থেকে করা সম্ভব নয়। মানে যখন অনেক সময় আমরা দেখেছি যে 30 to 50% কেসেসে মানে হাফ ট্রিটেড অবস্থায় পেশেন্ট আসে, যে একটা ব্লিডিং হয়েছিল, সার্জারি হয়ে গেছে, ইউট্রাস বাদ চলে গেছে, তিনি ভাবছেন তিনি সুস্থ। হ্যাঁ, এবার যখন ফাইনাল বায়োপসি রিপোর্ট এলো 1 মাস পরে উনি ডাক্তারের কাছে গেছেন, তখন দেখলে আরে এটার মধ্যে তো জরায়ুর ক্যান্সার বেরিয়ে গেছে, তখন উনি আমার কাছে আসলেন। এবার তখন উনি বলছেন যে তাহলে এটা কি করা উচিত আমার, তখন আবার কিন্তু আমাকে দেখতে হবে সিটি স্ক্যান করে কিংবা রেডিওলজি করে যে কোথাও কোটা স্প্রেড করেছে কিনা। তো সেটা আবার মানে একই জিনিস, যে আবার তাকে পুরো ইমেজিং এর থ্রু দিয়ে যেতে হবে, কখনো সিটি স্ক্যান, কখনো পেট স্ক্যান, অ্যান্ড তখন আমরা আবার ওটা রিভিউ করে দেখবো যে ওনার আবার সার্জারি লাগবে কিনা। মানে উনি অলরেডি একবার সার্জারি হয়ে গেছে, তারপরেও কিন্তু
ক্যান্সারের মতো করে তো সার্জারিটা হয়নি, তখন কিন্তু আবার ওনাকে একটা সার্জারির মধ্যে দিয়ে যেতে হতে পারে। এবং ফাইনাল বায়োপসির উপর ডিপেন্ড করে, যেমন ডক্টর শ্রেয়াও বলেন যে অ্যাডজুভেন্ট থেরাপি লাগতে পারে, সেটা রেডিয়েশন হতে পারে, কখনো কেমোথেরাপি হতে পারে, কখনো কম্বাইন্ডও হতে পারে। তো এটাই যদি উনি প্রাইমারিলি একজন অঙ্কো সার্জনের কাছে যেতেন, যে ওনার ব্লিডিং হচ্ছিল, উনি এলেন অঙ্কো সার্জনের কাছে, তখন আমরা একটা বায়োপসি নিয়ে দেখবো, যেটা মানে অপারেশন নয়, জাস্ট বায়োপসি নিয়ে দেখলাম ওর মধ্যে ম্যালিগন্যান্সি আছে কিনা। তো উনি ডাইরেক্টলি মানে যেটা উনি দুবার সার্জারি হলো, ওনার একটা 1 মাসের গ্যাপে 2টো সার্জারি হয়ে গেল, সেটা একই সার্জারিতে পুরোটা কমপ্লিট হতো, দেন ইমিডিয়েটলি উনি অ্যাডজুভেন্ট থেরাপিতে যেতে পারতেন। সেক্ষেত্রে পেশেন্টের কষ্টটাও আমরা অনেকটা কমাতে পারতাম। মানে একটা বেসিক ওয়ান লাইনার আমরা যদি পেশেন্টদের ক্ষেত্রে একটা মেসেজ যদি দিতে পারি, যে ট্রিটমেন্ট যদি আপনি আর্লি স্টেজে শুরু করেই থাকেন, সেটা মাঝপথে হঠাৎ করে বন্ধ না করে দিয়ে একটু কন্টিনিউ করা এবং ফাইনালি একটা কনক্লুশনে আসা। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন অবশ্যই আমার জানতে ইচ্ছা করছে, আমরা এখন বিজ্ঞাপনে প্রচুর দেখতে পাই সেই জিনিসটার খুব প্রচার চলছে, এবং যে কোনো বয়সী মেয়েদেরই নাকি এটা এখন খুব প্রয়োজন হয়ে উঠেছে। ইনফ্যাক্ট বিভিন্ন স্কুলেও প্রচার চলছে, সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। এটার সম্পর্কে কিছুটা আমরা জানি, কিছুটা হয়তো শোনা জানছি, কিছুটা বিজ্ঞাপন দেখে প্রভাবিত হচ্ছি। এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, তো এটা আমি আগে একবার একটা হিন্ট দিয়েছিলাম যে এটা হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ভ্যাকসিনেশন প্রোটোকলের মধ্যেই চলে আসবে ইন্ডিয়ার, কিন্তু এখনো আসেনি। তো এখন আমাদের কি করণীয়? এখন কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, 3 প্রকার ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। তো সেটা আমরা যেমন সার্ভারিক্স, গার্ডাসিল অ্যান্ড সার্ভাভ্যাক, এগুলো অ্যাভেলেবেল আছে। তো কাদের নেওয়া উচিত? যখন একজন অ্যাডোলেসেন্ট ফিমেল 9 to 15 ইয়ার্স যাদের, তাদের মাস্ট নেওয়া উচিত। এটা 26 বছর বয়স পর্যন্ত মহিলারা কিন্তু নিতে পারেন, এমনকি 45 বছর বয়স যাদের, তারাও নিতে পারেন। কিন্তু আমি বলবো যে 26 বছরের যারা মানে বেশি বয়স, তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা বেশি ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন ওনারা নিতে পারেন, বাট অবশ্যই 15 বছর বয়স যাদের কম, তাদের কিন্তু এই ভ্যাকসিনেশন অবশ্যই নেওয়া উচিত, কারণ এটা আমরা সার্ভাইকাল ক্যান্সার মোর দ্যান 95% কেসেস এটা প্রিভেন্ট করে দিতে পারবো। এবং আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটাই ভিশন যে মানে পোলিও যেমন এখন ইরাডিকেট, তেমনি সার্ভাইকাল ক্যান্সারও কিন্তু আমরা পুরোপুরি ইরাডিকেট করে দিতে পারবো। তো এমনই একটা মানে ক্যান্সার যেটা কিন্তু প্রিভেন্টেবল পুরোপুরি, অথচ ইন্ডিয়াতে এটা সবচেয়ে কমন ক্যান্সার কিন্তু। তো এটাই আইরনি যে আমরা কতটা কম অ্যাওয়ার এবং কতটা কম জানি এই সমস্ত নিয়ে। তো তার মানে যেটা ও বললো, যেই স্ট্রেনের अगेंस्ट এই ভ্যাকসিনটা অ্যাড করছে, দ্য সেম স্ট্রেন ইজ রেসপন্সিবল ফর আওয়ার oropharyngeal cancer also, HPV 16, 18. So you get an added benefit for that also. So probably it's a good thing to go for it. You know, the FDA has approved it. Now bolla amader national immunization schedule also we will see. তার মানে আরো বেশি করে যদি পজিটিভ প্রচার হয় এবং মানুষ যদি আরো বেশি করে এই দিকে এগিয়ে আসেন, এইচপিভি ভ্যাকসিন ডেফিনেটলি একটা লার্জ নাম্বার অফ মানে মানুষকে সেভ করতে পারে ক্যান্সার আক্রান্ত হওয়ার থেকে। তো তার মানে আর্লি ডিটেকশন, প্রপার ট্রিটমেন্ট এবং একটা পোস্ট ট্রিটমেন্ট কেয়ার, মানে সবটার মধ্যেই মানে সচেতনতার একটা কমপ্লিট গাইডলাইনের মধ্যে থাকলে আমরা এক কথায় বলতেই পারি যে ক্যান্সারের মতন মারণ ব্যাধি যে হারে একটা বিরাট সংখ্যা ছুটছে, সেটাকে আমরা হয়তো একদিনে কমাতে পারবো না, কিন্তু একদিন নিশ্চয়ই কমাতে পারবো যদি আমাদের সচেতনতাটা আমাদের সঙ্গে থাকে এবং যে কোনো আর্লি ডিটেকশনকে আমরা গুরুত্ব দিই এবং মাঝপথে কোনো ট্রিটমেন্টকে যদি আমরা ছেড়ে না দিই এবং হাল না ছেড়ে দিই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ ডক্টর পারমিতা। মণিপাল হসপিটালস ঢাকুরিয়ার পক্ষ থেকে আজকে এনারা দুজনেই কিন্তু আমাদের হেড অ্যান্ড নেক এবং গাইনাক অঙ্কোসার্জন হিসেবে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরলেন এবং দর্শক বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।